নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। কক্ষে প্রবেশ করতেই বীরেন্দ্র প্রতাপের চোখ ওই ছবির উপর পড়ল। আরে, এ তো তোমার ছবি চন্দ্রাবতী। খুব সুন্দর। কে এঁকেছে এটা? বলতে বলতে ওর চোখ ওই সিন্দুকের উপর পড়ল। তারপর ঘরের মধ্যে ছড়িয়ে থাকা সুগন্ধের অনুভূতি হলো ওর। তো ওর হাবভাব একেবারে পাল্টে গেল। সোনালের প্রাণ তো একেবারে শুকিয়ে গেল এসব দেখে। চন্দ্রাবতী ভেবেই পাচ্ছিল না কি করবে। আমার আমার কি ওকে সবকিছু বলে দেওয়া উচিত? ও ভাবতে লাগলো। ওই সওদাগর ও উমেশচন্দ্রের ব্যাপারে, কিন্তু এই কথাটা ছড়িয়ে পড়তে দেরি হবে না যে আমি মহামন্ত্রীর অবৈধ ছেলের চিকিৎসা করছি। কে ব্যাপার চন্দ্রাবতী? বীরেন্দ্র সন্দেহ ভরা চোখে ওর দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে তোমার কোনো বিশেষ কেউ তোমাকে এই উপহার পাঠিয়েছে। কে সেই বিশেষ ব্যক্তি? আমিও তো একটু শুনি। কি সুন্দর নগর। এই উপহার আমাদের রাজ্য সুন্দরনগর থেকে এসেছে। আরো কিছু বহুমূল্য রত্ন, অনেক রকমের জিনিসপত্র আর সুগন্ধ আতর ইত্যাদিও এসেছে। আমার আমার মা আর বোন পাঠিয়েছে এসব। আর এই ছবি আমার বোন এঁকেছে। ওর ছবি আঁকার খুব শখ। বীরেন্দ্র চন্দ্রাবতীর কথা পুরো শুনল না, বলল, মা, আমার তো এই ছবি ভীষণ ভালো লেগেছে। আমাদের পুরো বিক্রমগড়ে তো এমন কোনো চিত্রকর নেই যে এমন নিখুঁত আর সুন্দর ছবি আঁকতে পারে। একটু তোমার বোনকে বলে একটা আমার ছবিও আঁকিয়ে দিও। সোনাল, এই ছবিটা বিছানার সামনের দেওয়ালে টাঙিয়ে দাও। সোনাল একদম হড়বড় করে বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে ছবি নিয়ে দেওয়ালে টাঙাতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ এক পলক চন্দ্রাবতীর দিকে তাকালো, তারপর বলল, ছবি তো অপরূপ সুন্দর চন্দ্রা, কিন্তু তবুও তোমার সৌন্দর্য পুরোপুরি ফুটিয়ে তুলতে পারেনি। সোনালের সামনে বীরেন্দ্র প্রতাপকে এরকম নিজের প্রশংসা করতে দেখে চন্দ্রাবতী একটু লজ্জা পেয়ে গেল। সোনাল মনে মনে খুশি হয়ে ভাবল, মহারানী মা তো খুব ভালোভাবে ব্যাপারটা সামলে নিলেন, না হলে মহারাজের তো নিজের রুদ্ররূপ ধারণ করতে সময়ই লাগতো না। সোনাল তাড়াতাড়ি ছবি দেওয়ালে টাঙিয়ে দিয়ে বাইরে চলে গেল। চন্দ্রা, বীরেন্দ্র প্রতাপ ওর হাত ধরে নিজের পাশে বিছানায় বসতে বসতে বলল, আজ যেভাবে তুমি সুরেলার পক্ষ নিলে, ওকে দেখে আমার মনে দু রকমের ভাব সৃষ্টি হচ্ছিল। একদিকে যদি দেখা যায় তো তুমি সোজাসুজি আমার পৌরুষের অহংকারকে আহত করেছ, আমার অস্তিত্বকেই তুমি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছ। তুমি আজ যা করেছ তা আজ পর্যন্ত কেউ করার সাহসই পায়নি, কিন্তু কে জানি কেন আমার এই সব কিছুই খুব ভালো লেগেছে। আমার সে সময় একটা অদ্ভুত খুশি হচ্ছিল, জানো চন্দ্রা, যা আমি শব্দে প্রকাশ করে তোমায় বলতে পারবো না। আমার ভাষা এখানে অতি দিন।
বলতে বলতে ও একটু উত্তেজিত হয়ে উঠল আর চন্দ্রাবতীর হাতে হাত বুলাতে লাগলো। চন্দ্রাবতী বলল, আমি কেবল সত্যের সঙ্গ দিয়েছি মহারাজ, আর ভবিষ্যতেও এরকমই করব। আমি নিজেও তাই চাই চন্দ্রা। বীরেন্দ্র একেবারে গম্ভীর হয়ে বলল, আমারও মিথ্যা আর ধোঁকাবাজির প্রতি গভীর ঘৃণা আছে চন্দ্রা। আমি তোমার কাছ থেকে সবসময় সততা আর বিশ্বস্ততার আশা রাখি। কথা শুনে চন্দ্রাবতী একটু অসহজ হতে লাগলো। মনে মনে বলল, ওর ইশারা আসলে কোন দিকে? আর এই ছবির ব্যাপারে ও কি এত সহজে আমাকে ভরসা করে নিয়েছে? তখন বীরেন্দ্র নিজের জন্য সুরার পেয়ালা ভরতে ভরতে বলল, মা পুরো রানীমহল নিজের কঠোর নিয়ম কানুনে চালাতে চান, কিন্তু তার ফল তো ভালো হচ্ছে না চন্দ্রা। সমস্ত পাটরানীরা একজন আর একজনকে ঈর্ষা করে, ঘৃণা করে। আমি চাই এসব এবার বন্ধ হোক। আমি এবার শান্তি চাই, আর এ শুধু তুমি কায়েম করতে পারো। চিন্তা করবেন না মহারাজ, চন্দ্রাবতী বলল, কিছুদিনের মধ্যেই আমি রানীমহলের পরিবেশ বদলে দেব। এখানকার সমস্ত পাটরানীদের দায়িত্ব এখন আমার। কিন্তু এখন আপনি এসব খাওয়া বন্ধ করুন, এসব আমার একেবারে পছন্দ নয়। বলে চন্দ্রাবতী ওর হাত থেকে মদিরার পেয়ালা কেড়ে নিতে চাইল। তো বীরেন্দ্র প্রতাপ একটু দুষ্টুমির হাসি হেসে বলল, আচ্ছা, তো তুমি যদি নিজের হাতে এই পেয়ালার সুরা আমাকে খাইয়ে দাও, তাহলে আমি আর খাবো না। তোমার হাতের এই এক পেয়ালা সুরার নেশাই আমার জন্য যথেষ্ট হবে। আর এমনিতেও কাল আমাকে কিছু রিয়াসতের প্রজাদের সঙ্গে আম দরবারে গিয়ে ওদের সমস্যার সমাধান করতে হবে। তাই আজ তাড়াতাড়ি তোমার বাহুবন্ধনের নিশ্চিন্ত আরামে ঘুমিয়ে পড়তে চাই আমি। এবার চন্দ্রাবতীও ধীরে হাসল আর পেয়ালা তুলে বীরেন্দ্র প্রতাপের ঠোঁটে ধরল। বীরেন্দ্র পেয়ালা খালি করল আর চন্দ্রাবতীকে নিজের বাহুবন্ধনে টেনে নিল। ওদিকে পুরো রানীমহলে চন্দ্রাবতীকে নিয়েই চর্চা হতে লাগলো। পাটরানীরা যখন থেকে জানতে পেরেছিল যে চন্দ্রাবতী সুরেলার পক্ষ নিয়ে ওর শাস্তি মাফ করিয়ে দিয়েছে, তখন থেকে ওদের বিস্ময়ের কোনো ঠিকানাই ছিল না। ওই সুরেলা তো চন্দ্রাবতীকে নিজের শত্রু ভাবত, তাহলে চন্দ্রাবতী ওকে সাহায্য করলো কেন? আরে যদি সত্যি বলি তো বলতেই হয় যে চন্দ্রাবতী কখনো কারো খারাপ চায়নি। হ্যাঁ, ঠিক বলেছ। আরে ও তো উর্বশীর জন্য রাজমাতার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিল। আমি তো বলছি, যদি রাজমাতার হাত থেকে বাঁচতে চাও তো আমাদের চন্দ্রাবতীর পক্ষ নিয়ে ওর সঙ্গে থাকা উচিত। দেখতে দেখতে রানীমহলের হাওয়া এখন চন্দ্রাবতীর পক্ষেই বইতে লাগলো। তা দেখে রাজমাতা গার্গী আরো চিন্তিত হয়ে উঠল। গার্গীর ঘরে গার্গীর সঙ্গে সবিতা ছাড়া অম্বিকাও বসেছিল। মাফ করবেন রাজমাতা, ওই ওই মেয়েটা তো আপনার অস্তিত্বই পুরোপুরি টলিয়ে দিয়েছে। সব পাটরানীর মুখে এখন তো শুধু ওরই নাম। গার্গী কিছু না বলে নিজের বিছানায় পাশ ফিরে শুল। হঠাৎ অম্বিকা নিজের মাথা জোরে ঝটকা মেরে বলল, আহ আহ আহ
আমি তো আমি তো আমি তো বলছি, পুড়িয়ে মেরে ফেলো ওকে, পুড়িয়ে পুড়িয়ে মেরে ফেলো ওকে, হা 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 হা, উর্মিলার মতো পুড়িয়ে পুড়িয়ে মেরে ফেলো ওকে। ওর কথা শেষ হতেই গার্গী উঠে চটাস একটা জোরদার থাপ্পড় মারল ওর গালে। অম্বিকা তো একদম বড় বড় চোখ করে অবাক হয়ে গার্গীর দিকে তাকিয়ে থাকলো। আমার কি কি কোনো ভুল হয়ে গেল রাজমাতা? ও বলল। তো গার্গী নিজের রাগ সামলাতে সামলাতে বলল, না অম্বিকা, ভুল তো আমার হয়েছে যে আমি তোমাকে আমার সেবিকা বানিয়েছি, আর কখনো আমার সামনে উর্মিলার নাম উচ্চারণ করবে না, না হলে আমি আমার এই ভুল চিরদিনের জন্য শুধরে নেব। গার্গীর কথার মানে বুঝে অম্বিকা ভয় পেয়ে চুপ করে গেল। ঘরের মধ্যে এক মুহূর্ত নিস্তব্ধতা ছেয়ে রইল। তারপর সবিতা বলল, রানী মহলের হাওয়া তো এক ঝটকায় বদলে গেল রাজমাতা। যদি সমস্ত পাটরানীরাই চন্দ্রাবতীর পক্ষ নেয়, তাহলে এখানে আপনারই বা মর্যাদা থাকে কোথায়? আর বড় কুমার তো এখন চন্দ্রাবতীর প্রতিটা কথাই চোখ বন্ধ করে মানতে শুরু করেছে। হতে পারে ও আপনাকে আপনার মহলে ফিরে যেতে বলবে, তখন তো চন্দ্রাবতী খুব সহজেই নিজের উদ্দেশ্য পূরণ করে নেবে। আমার ওইসব পাটরানীদের পরোয়া নেই সবিতা, গার্গী ওকে থামিয়ে দিয়ে বলল। এমনিতেও ওদের মধ্যে এখন আর এমন কেউ নেই যাকে আমি চন্দ্রাবতীর বিরুদ্ধে তৈরি করতে পারি। এখন এই দাবার চাল এমন মোড়ে এসে পৌঁছেছে যে আমাকে এখন রানীকে মাত দেবার জন্য ওরই ঘোড়াকে ব্যবহার করতে হবে। একথা শুনে সবিতা প্রথমে তো একেবারে চমকে উঠল, তারপর ধীরে ধীরে বলল, আমি বুঝতে পেরেছি আপনি কার দিকে ইশারা করছেন। ওই যাযাবরী। হ্যাঁ সবিতা, এতদিনে তো এই যাযাবরী চন্দ্রাবতীর পক্ষ নিয়ে অনেক চাল চেলেছে, এবার আমাদের পক্ষ নিয়ে চাল চালবে। যাও তো, একটু ওকে ডেকে আনো। সবিতা তাড়াতাড়ি উঠে ঘরের বাইরে চলে গেল। অম্বিকা অবাক বিস্ময়ে এসব শুনছিল আর দেখছিল। পরদিন ভোরে উঠে বীরেন্দ্র প্রতাপ প্রজাদের সঙ্গে আম দরবার করতে চলে গিয়েছিল, আর এটা চন্দ্রাবতীর জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল। সবার আগে আমি ওই সওদাগর উমেশচন্দ আসলে কে তা জানব। চন্দ্রাবতী তাড়াতাড়ি একটা পোশাক পরতে পরতে বলছিল, আর তারপর ওই বাচ্চাটা কেমন আছে জেনে আসব। কিছুক্ষণ পর পুরুষের পোশাকে চন্দ্রাবতী একটা সরাইখানায় উপস্থিত হলো, যেখানে উমেশচন্দ ছিল। কিন্তু ওখানে গিয়ে ওর একটা বিশাল বড় ঝটকা লাগলো, কারণ সরাইখানা একেবারে খালি পড়েছিল। ওই সওদাগর উমেশচন্দ কোথায় গেল? তো প্রথম দিনের মতোই ওর প্রশ্ন শুনে সরাইখানার মালিক ওকে ভালো করে দেখতে দেখতে বলল, ও তো কাল রাতেই নিজের দলবল নিয়ে চলে গেছে। চন্দ্রাবতী অবাক হলো। ও দ্রুত প্রশ্ন করল, কোথায় গেছে, আর কোথা থেকেই বা এসেছিল? আমি কি জানি, মালিক রুক্ষস্বরে বলল। সরাইখানায় তো রোজই কেউ না কেউ আসে যায়, আমি কি সবার হিসাব রাখি নাকি? চন্দ্রাবতী রেগে আগুন হয়ে ওর দিকে তাকালো, আর একেবারে নিজের কাটারি বের করে ওর গলায় ধরে বলল, চালাকি দেখাচ্ছ? সিধে সিধে বলো ওকে। সরাইখানার মালিকের তো প্রাণ পাখি ওড়ার জোগাড়,
সে ভয়ে ভয়ে বলল, আহ ও ও ও বুদিগড় রাজ্য থেকে এসেছিল, ওখানেই চলে গেছে। বুদিগড়ের নাম শুনে চন্দ্রবতী চমকে উঠল। বুদিগড়ের মহারাজ তো বীরেন্দ্র প্রতাপের বাবার বন্ধু ছিলেন। যদি ওই সওদাগর বুদিগড়ের বাসিন্দাই হয়, তাহলে বীরেন্দ্র প্রতাপ তোকে চিনবে। চন্দ্রবতী মনে মনে ভাবতে লাগলো। উমেশচাঁদকে নিয়ে ওর মনে সন্দেহ গভীর হতে লাগলো। কিছুক্ষণ পর ও ওর গুপ্তচর মাধবের ওই ব্যবসায়ী বন্ধুর বাড়ি পৌঁছল, যেখানে বাচ্চাটা ছিল। মহারানী মা, কেউ ডাকলো পিছন থেকে। তো চন্দ্রবতী পিছন ফিরে তাকিয়ে অবাক হয়ে গেল, আর খুশি হয়ে বলে উঠল, আরে মাধব, তুমি কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? আমাদের গুপ্তচরদের তো কোথাও না কোথাও গায়েব হতেই হয় মহারানী মা, কিন্তু আমাদের নজর সবার উপরেই থাকে। চলো চলো, তোমার গোয়েন্দাগিরির কাহিনী পরে শুনবো। চন্দ্রাবতী ঘরের ভিতর ঢুকতে ঢুকতে বলল, আগে বাচ্চাটাকে দেখিনি। কিন্তু ঘরে ঢুকে ও অবাক হয়ে গেল। দেখলো একটা কাঠের খেলনা নিয়ে বাচ্চাটা খেলছে। এখনো একেবারে সুস্থ আছে মহারানী মা, মাধব বলল। তো বাচ্চাটা চমকে উঠল। তারপর এক দৃষ্টিতে চন্দ্রাবতীকে দেখতে লাগলো। তারপর হেসে উঠল। বাচ্চার হাসি দেখে চন্দ্রাবতী বিগলিত হয়ে উঠল। বলল, তোমার নাম কি? ও মাথা নেড়ে জানে না বলল। চন্দ্রাবতী হেসে ওর মুখ দু হাত দিয়ে ধরে বলল, আচ্ছা তো বলো তো আমি কে? আমাকে চেনো তুমি? বাচ্চাটা পিট পিট করে ওর দিকে তাকিয়ে বলল, মহারানী মা। শুনে চন্দ্রাবতীর সঙ্গে সঙ্গে মাধবও অবাক হয়ে গেল। আরে এ কি করে জানলো আমি মহারানী? চন্দ্রাবতী বলল। মাধব বলল, আরে মহারানী মা, এই আমাকে নকল করছে। এক্ষুনি আমি আপনাকে মহারানী মা বললাম না? বাচ্চাটার প্রতি চন্দ্রাবতীর মমতা যেন বাঁধ ভাঙা জলের মতো উচ্ছ্বসিত হয়ে উঠল। ও বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে ওর মুখ চুম্বন করে বলল, হ্যাঁ আমি মহারানী মা। আর তুমি 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 আমার গোপাল। এই নাম তোমার পছন্দ তো? মহারানীর রাজকুমার গোপাল। আমি তোমাকে খুব খুব ভালোবাসবো। তোমার জন্য অনেক অনেক খেলনা নিয়ে আসবো। চন্দ্রাবতী একেবারে আবেগপ্লুত হয়ে উঠল। চন্দ্রাবতীর স্নেহ মমতায় মাতৃহারা ওই শিশু একেবারে খুশিতে ডগমগ হয়ে উঠল। তখন চন্দ্রাবতীর কিছু একটা মনে হলো। ও বাচ্চাটাকে বিছানায় বসিয়ে দিয়ে মাধবকে বলল, মাধব, এ তো এখনো পুরোপুরি ঠিক হয়নি। এর শ্বাস প্রশ্বাস এখনো স্বাভাবিক হয়নি। এখনো এর চিকিৎসা চালাতে হবে। তো মাধব বলল, কিন্তু ওই অষ্ট রসায়ন তো শেষ হয়ে গেছে মহারানী মা। চন্দ্রাবতী অস্থির হয়ে বলল, তাহলে কি হবে? ওই সওদাগর উমেশচন্দ্র তো কাল রাত্রে চলে গেছে। উমেশচন্দ্রের নাম শুনে মাধব চমকে উঠল। তো চন্দ্রাবতী ওকে সব গল্প বলল। মাধব সব শুনে বলল, মহারানী মা, বুদিগড়ে তো উমেশচন্দ্র নামে কোনো সওদাগর নেই। তবে হ্যাঁ, অষ্ট রসায়ন পাওয়ার আর একটা পথ আছে, পাগলা হাকিম। পাগলা হাকিম? চন্দ্রাবতী জিজ্ঞাসা করল। হ্যাঁ মহারানী মা, মাধব বলল। আমি ওকে রাস্তার ধারে অনেক জড়িবুটি নিয়ে বসে বিক্রি করতে দেখেছি, খুব কম দামে। কিন্তু কেউ কেনে না। সবাই ভাবে ওর জড়িবুটি নকল। কিন্তু আমার মনে হয় ও অষ্ট রসায়নের ব্যাপারটা জানে। চন্দ্রাবতী শুনে ভাবতে লাগলো, তো কে এই পাগলা হাকিম? ওর কাছে কি অষ্ট রসায়নের জড়িবুটি পাওয়া যাবে? আর কি রহস্য ওই সওদাগর উমেশচন্দ্রের? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট।
এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।